হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5-এর সেশন 4 নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা সেশন 3-এ যে সমস্যাটি ছিল সেটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো সেশন 4-এ রয়েছে চলো প্রবাহচিত্র বানাই। এখানে দেখো ইতিপূর্বে আমরা প্রবাহচিত্র বা ফলোচার্ট তৈরি করা দেখেছিলাম, তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহচিত্র। কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত দুটি ধাপ আছে। প্রথমে প্রবাহচিত্র তৈরি করা হয় যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রে বোঝার উপযোগী হয়। এরপর সেই প্রবাহচিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয়। প্রবাহচিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হলো ছবি দেখেই এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলো সহজে বোঝা যায়, ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয়। এখানে দেখো একটা চিত্র দেওয়া রয়েছে, এটা আমরা বিস্তারিত পড়লে বুঝতে পারবো। আবার যদি নির্দেশনার ধাপে কোনো ভুল থাকে, সেটি সবসময় অ্যালগরিদম থেকে সহজে শনাক্ত করা যায় না, কিন্তু সেই তুলনায় প্রবাহচিত্র থেকে সহজে এরকম ভুল বের করা যায়। পুরো নির্দেশনার কোনো অংশে কী ভুল হচ্ছে তা বোঝা যায়। আবার নির্দেশনায় কোনো পরিবর্তন আনার ক্ষেত্রেও প্রবাহচিত্র ব্যবহার করলে পরিবর্তন আনা সহজ হয়। তবে প্রবাহচিত্রেও কোনো সময় সমস্যা হয় না তা কিন্তু নয়। আমাদের তৈরি করা নির্দেশনার ধাপ যদি অনেক বেশি জটিল হয়, তাহলে পুরো নির্দেশনা প্রবাহচিত্রে উপস্থাপন করা বেশ কঠিন হয়ে যাবে। এজন্য নির্দেশনার ধাপ অনেক বেশি জটিল হলে তা প্রবাহচিত্র ব্যবহার সবসময় সম্ভব হয় না। আমরা পূর্বে যে সরল প্রবাহচিত্রগুলো দেখেছিলাম সেগুলো মূলত তীর চিহ্ন দিয়ে পুরো নির্দেশনার শুরু থেকে শেষ পর্যন্ত সরলরৈখিকভাবে বিভিন্ন নির্দেশনা দেখানো হয়েছিল, যা একটি অ্যালগরিদম থেকে খুব বেশি ভিন্ন নয়। এরপর দেখো, কিন্তু একটি প্রবাহচিত্রের শুরু ও শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে। কোনো নির্দিষ্ট তথ্য ইনপুট বা আউটপুট দিতে হতে পারে, কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে, বা অন্য কোনো কাজ সম্পাদন করার প্রয়োজন হতে পারে। ইনপুট আর আউটপুট শব্দ দুটি তুমি কি কখনো শুনেছ? ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা। যেমন ধরি আমি চোখ দিয়ে একটি সাদা বিড়াল দেখতে পাচ্ছি। বিড়াল কিন্তু আমার চোখের বাইরে ছিল। বিড়ালটির রং কি সেই তথ্য আমার চোখ গ্রহণ করেছে। বিড়ালের রং সাদা। এই তথ্য হলো চোখের ইনপুট। আবার বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা হলো আউটপুট। যেমন তুমি তখন মুখ দিয়ে কথা বলো, মুখ থেকে শব্দ তৈরি হয়ে বাইরে যায়। এই যে শব্দ বা তথ্য বাইরে গেল মুখ থেকে, এই তথ্যটি হলো মুখের আউটপুট। আমরা যন্ত্রের বোঝার উপযোগী যে প্রবাহচিত্রটি তৈরি করব, সেটিতে বেশ কিছু প্রতীক আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখো, আমাদেরকে মূলত এই প্রতীকটির সাথে পরিচিত হতে হবে। এই প্রতীকগুলো বুঝতে পারলে আমরা খুব সহজেই প্রবাহচিত্র তৈরি করে ফেলতে পারবো। এখানে দেখো, প্রথমে যে প্রতীকটি রয়েছে, এই প্রতীকটির অর্থ হচ্ছে শুরু বা শেষ। অর্থাৎ আমরা কোনো কাজের নির্দেশনা যখন প্রবাহচিত্র তৈরি করব, শুরুতে আমরা এই প্রতীকটি ব্যবহার করব, এবং যখন শেষ নির্দেশনা দেওয়া হবে তখনও আমরা কিন্তু সেম একই প্রতীকই ব্যবহার করব। এখানে দেখো, বিস্তারিত একটু জেনে নিই। একটি কাজের শুরু বা শেষ বোঝাতে এই প্রতীক ব্যবহার করা হয়। এরপর দেখো যে আয়তাকার একটি প্রতীক দেওয়া রয়েছে বক্সের মতো, এটি হচ্ছে প্রসেস। এখানে দেখো, সাধারণ কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় এই প্রতীক ব্যবহার করা হয়। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো, এই যে প্রতীকটি দেখা যাচ্ছে, এই প্রতীকটির সাহায্যে বোঝানো হয় সিদ্ধান্ত। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রতীক ব্যবহার করা হয়। অর্থাৎ প্রবাহচিত্রে যখন নির্দেশনাটি সিদ্ধান্ত অর্থে ব্যবহৃত হবে, তখন কিন্তু আমাদেরকে এই প্রতীকটি ব্যবহার করতে হবে। এরপর দেখো, এই বক্সের মতো প্রতীকটি ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহৃত হবে। কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট প্রদানের জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। এরপর দেখো, বৃত্তের মতো যে প্রতীকটি রয়েছে, এটি হচ্ছে সংযোগকারী অর্থ প্রকাশ করে। প্রবাহচিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপকে
একসঙ্গে যুক্ত করার প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো নির্দেশনার সাথে কোনো নির্দেশনা যদি যুক্ত করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই বৃত্তের মতো প্রতীকটিকে ব্যবহার করতে হবে। এরপর দেখো যে তীর চিহ্নটি দেওয়া রয়েছে, এটি হচ্ছে প্রবাহের দিক। দিক চিহ্ন দিয়ে বা প্রতীকটি দিয়ে একটি ধাপের পর কোন ধাপ অনুসরণ হচ্ছে সেটি বোঝানো। এরপর দেখো এর বাইরেও আরও বিভিন্ন প্রতীক আছে প্রবাহচিত্র আঁকার জন্য, সেগুলো পরবর্তী শ্রেণীর সমূহে প্রয়োজন হলে তখন আমরা শিখে নেব। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই শ্রেণীর জন্য এই প্রতীকগুলোই যথেষ্ট। এবার দেখো এখন আবার আগের সেশনে শিখে আসা রোবট দিয়ে আগুন নেভানোর অ্যালগরিদমের কথা ভাবি। তুমি যদি নিজে একটি আগুন নেভানোর রোবট হতে তাহলে আগে তৈরি করা অ্যালগরিদমকে আমরা প্রবাহচিত্রে রূপান্তর করলে কেমন দেখতে হতো। এখন দেখো সমস্যা, আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। এখানে প্রথমে দেখো প্রবাহচিত্র, প্রথমে যেহেতু শুরু আমাদেরকে শুরুর প্রতীকটি ব্যবহার করতে হবে। এরপর তীর চিহ্নের মাধ্যমে প্রবাহ দিক বোঝানো হয়েছে। তারপর দেখো ইনপুট, ক্যামেরার পরিস্থিতি শনাক্ত, এরপর সিদ্ধান্ত, আগুন কি শনাক্ত। এখন দেখো প্রবাহচিত্রের মাধ্যমে বলা হয়েছে যদি হ্যাঁ হয়, অর্থাৎ যদি আমরা আগুন দেখতে পাই তাহলে দেব পানি ঢেলে আগুন নেভাই। এরপর যদি না হয় সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে শেষ অপশানে চলে আসব, আর যদি হ্যাঁ হয় তাহলে পানি ঢেলে আগুন নেভানোর পরে শেষ অপশানে আসব, যেমনটা অ্যালগরিদম বা নির্দেশনায় বলা ছিল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। উপরের ছকে থাকা প্রতীকগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই কিন্তু প্রবাহচিত্রটি তৈরি করা যাবে। এবং এই প্রবাহচিত্র থেকে তোমরা আরও বিভিন্ন রকম সমস্যা, শুধু আগুন নেভানো নয়, অন্য যে কোনো সমস্যা যেগুলো রোবটের মাধ্যমে সমাধান করা যায় সেগুলো নির্দেশনা লিখে তার প্রবাহচিত্র খুব সহজেই লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।